তাহলে আবার রিপিট করছি, প্যাথোলজির সংজ্ঞাটা হচ্ছে, প্যাথোলজি হলো একটা চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যেখানে রোগের কারণ, উৎপত্তি, প্রক্রিয়া এবং তার প্রভাবগুলি নিয়ে গবেষণা করা হয়। সহজ ভাষায় বললে বলা হয় প্যাথোলজি হলো রোগ সম্পর্কিত বিজ্ঞান। তবে আমরা যদি ইংরেজিতে বলি, কারণ আমাদের পরীক্ষা নোট লিখতে হবে, সেখানে আমরা ইংরেজি বলাটাই ভালো। সেখানে প্যাথোলজির সংজ্ঞাটা, ডেফিনেশন অফ প্যাথোলজি হচ্ছে, প্যাথোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য নেচার, কজেস, ডেভেলপমেন্ট অ্যান্ড কনসিকোয়েন্স অফ ডিজিজ। অর্থাৎ বাংলায় যদি বলি, প্যাথোলজি হলো রোগ সমূহের স্বভাব, কারণ, উৎপত্তি ও ফলাফল নিয়ে বৈজ্ঞানিকভাবে অধ্যয়ন একটি শাখা। এবার হচ্ছে প্যাথোলজি, তো আমরা বললাম এই প্যাথোলজি কত ধরনের প্যাথোলজি আছে। প্যাথোলজি যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে, শাখাগুলো আছে, তার মধ্যে হচ্ছে হিস্টোলজি। প্যাথোলজি হিস্টোলজিটা কি? হিস্টোলজি হচ্ছে টিস্যু গঠন পরিবর্তন পরীক্ষা করা। সরি, হিস্টোলজি না, হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি হচ্ছে টিস্যু গঠন পরিবর্তন পরীক্ষা করা। আমরা বায়োকেমিকে কিন্তু যে স্টাডিটা করি, সেটা মূলত আমরা টিস্যু নিয়ে আমাদের কারবার, টিস্যু সম্পর্কিত বিষয় নিয়ে আমাদের আলোচনাটা হয়। তা সেখানে কিন্তু টিস্যু সম্পর্কিত বিষয় নিয়ে আমাদের একটু জানতে হবে। আমরা এর আগেও ক্লাসে বিভিন্নভাবে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বায়োকেমিক সিস্টেম অফ ট্রিটমেন্ট নিয়ে কোর্স আছে। তা এবার হচ্ছে যে সেখানে অন্যান্য কলেজগুলোতে যেটা করে, তারা শুধু বায়োকেমিক মেটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করে, কিন্তু বায়োকেমিক সিস্টেম অফ ট্রিটমেন্টকে যদি দখল করতে হয়, ভালোভাবে পর্যালোচনা করতে হয়, তাহলে কিন্তু আপনার প্যাথোলজির উপরে দৃষ্টি রেখে তবে যদি স্টাডি করা যায়, তাহলে কিন্তু আমরা বায়োকেমিক সিস্টেম অফ ট্রিটমেন্ট সাকসেসফুল চিকিৎসা করতে পারবো। আর সেখানে গিয়ে আমাদের হিস্টোপ্যাথোলজি সম্বন্ধে জ্ঞান থাকা দরকার। তাহলে হিস্টোপ্যাথোলজিতে গিয়ে আমরা কি জানছি? টিস্যু গঠন পরিবর্তন পরীক্ষা। আরেক ধরনের প্যাথোলজি আছে সাইটোপ্যাথোলজি। সাইটোপ্যাথোলজি, আমরা জানি যে মানবদেহের গঠনের মূল উৎসটা হচ্ছে কোষ, সেল। তাহলে কোষের পরিবর্তন পরীক্ষা করা, কোষের পরিবর্তন পরীক্ষা করা হয় যে প্যাথোলজিতে, সেটাকে বলা হয় সাইটোপ্যাথোলজি। আরেক ধরনের প্যাথোলজি আছে, তাকে বলা হয় মাইক্রোবায়োলজি, অর্থাৎ জীবাণু ও সংক্রমণজনিত রোগ নিয়ে পরীক্ষা। জীবাণু এবং সংক্রামক রোগ নিয়ে পরীক্ষা, সেটাও একটা প্যাথোলজি। আরেকটা প্যাথোলজি হচ্ছে বায়োকেমিক্যাল প্যাথোলজি, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন ও রক্তের উপাদানের বিশ্লেষণ। এবার হচ্ছে প্যাথোলজি রোগ নির্ণয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা রোগের মূল কারণ এবং প্রকৃতি বুঝতে সাহায্য করে, যাতে সঠিক চিকিৎসা নির্ধারণ করা যায়। আমরা হোমিওপ্যাথি প্র্যাকটিস করব, তা হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে গেলে আমাদের কেন প্যাথোলজির প্রয়োজন আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। বায়োকেমিক প্র্যাকটিস করতে গেলে প্যাথোলজি তো আমাদের অবশ্যই ভালোভাবে দখল নিতে হবে, কারণ
বায়োকেমিক চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে মূল মন্ত্র যেটা, সেটা হচ্ছে সেলুলার প্যাথোলজি নিয়ে আমাদের আলোচনা করতে হবে, বুঝতে হবে, স্টাডি করতে হবে। এবং সেলিমবাবু কিছু বলবেন? প্রত্যেকে বলা আছে আপনারা ক্লাস চলাকালীন কোনো প্রশ্ন করবেন না, যেখানে মনের মধ্যে কোনো প্রশ্ন আসবে সে প্রশ্নগুলো আপনারা নোট করে রাখবেন। নোট করে রেখে যখন আমাদের তো আরেকটা পর্ব আছে যেটা প্রশ্নোত্তর পর্ব, প্রশ্নোত্তর পর্বে আপনারা প্রশ্নটা করবেন, লিখে রাখুন। যদি মনে কোনো প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা লিখে রাখুন। এবার হচ্ছে সেলুলার প্যাথোলজির কথা বললাম, যেটা বায়োকেমিক চিকিৎসার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় বিষয়, এবং যেটা যে সায়েন্সটা জানলে আমরা বায়োকেমিক চিকিৎসা পারদর্শী হয়ে উঠতে পারবো, সেটার নাম হচ্ছে সেলুলার প্যাথোলজি। তাহলে সেলুলার প্যাথোলজিটা আমাদের, যেহেতু আমাদের মেটেরিয়া মেডিকার মধ্যে আমাদের বায়োকেমিক মেটেরিয়া মেডিকা আমরা স্টাডি করব, বায়োকেমিকের টিস্যু রেমেডির 12টা ওষুধ নিয়ে আমরা চিকিৎসা করব। তা সেই সম্বন্ধে আমাদের মানে ভালো দখল করতে গেলে আমাদের যে প্যাথোলজিটা জানা দরকার, সেটা হচ্ছে সেলুলার প্যাথোলজি। সেলুলার প্যাথোলজিটা কি? সেলুলার প্যাথোলজি বাংলায় যদি আমরা বলি কোষগত প্যাথোলজি। কোষগত প্যাথোলজি হলো চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা, যা মানব শরীরের কোষ, টিস্যু, অঙ্গের গঠনগত পরিবর্তন এবং রোগের ফলে সৃষ্ট অস্বাভাবিক বিশ্লেষণ করে। এটি রোগ নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইন জেনারেল রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটা যেমন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি যারা বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন নিয়ে মানে গবেষণা, পড়াশোনা কিংবা চিকিৎসা করবেন, তাদের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন। তাহলে মূলত সেলুলার প্যাথোলজির কাজটা কি? মূলত সেলুলার প্যাথোলজির কাজটা নিয়ে আমরা এবার একটু আলোচনা করি। তা সেলুলার প্যাথোলজি বিভিন্ন অঙ্গের বা কোষের টিস্যু স্যাম্পেল, বিভিন্ন অঙ্গে বা কোষের টিস্যুর স্যাম্পেল, যেমন বায়োপসি, সার্জিক্যাল স্পেসিমেন ল্যাবে পরীক্ষা করা হয়। বায়োপসি আর কি সার্জিক্যাল স্পেসিমেন। বায়োপসি করতে গেলে কিন্তু আপনার সার্জিক্যাল স্পেসিমেনগুলো দরকার, অর্থাৎ দেহের কোনো একটা অংশ কেটে নিয়ে সেটা বায়োপসি করা হয়। বায়োপসি করে আমরা কি করি? কোষের টিস্যুর স্যাম্পলটা নিই। এই পরীক্ষা মাইক্রোস্কোপের মাধ্যমে করা হয়। এই পরীক্ষাটা সেলগুলো যদি অ্যানালাইসিস করতে হয়, দেখতে হয়, বুঝতে হয়, তাহলে মাইক্রোস্কোপের সাহায্যে এটা দেখা হয়। এতে বোঝা যায় কোনো না কোনো কোষ টিস্যু স্বাভাবিক মানে নর্মাল, না অস্বাভাবিক, না অ্যাবনর্মাল। তাহলে কোষগুলো আমরা বায়োকেমিকে যেটা জানি, যে চিকিৎসার যে মূল বিষয়টা, সেটা হচ্ছে আমরা টিস্যু রেমেডি হিসাবে আমরা ব্যবহার করি টিস্যু রেমেডি। তাহলে টিস্যুগুলো তৈরি হয় কিভাবে? টিস্যুগুলো তৈরি হয় সেল থেকে। তাহলে সেলের অ্যানালিসিস যদি আমরা না করতে পারি, তাহলে টিস্যুর পরিবর্তনগুলো আমরা বুঝতে পারবো না। সেই জন্য আমাদের টিস্যুর অবস্থানটা বুঝতে গেলে আমাদের কি দরকার? সেলুলার প্যাথোলজি সম্বন্ধে জ্ঞান থাকা দরকার। তাহলে এতে বোঝা যায় কোনো মানে সেল বা টিস্যু স্বাভাবিক না অস্বাভাবিক, নর্মাল না অ্যাবনর্মাল। ক্যান্সার সংক্রমণ, প্রদাহ,
তাহলে আমরা এই যে ক্যান্সার নিয়ে আলোচনা করি, ক্যান্সারে কি হয়, তার সেলগুলো পরিবর্তন হয়, সেলগুলো ভেঙে যায়। আমরা অনেকবার আলোচনা করেছি যে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি রুট কজ হচ্ছে, মানে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে মানে রোগ সৃষ্টির মূল কারণটা হিসেবে বলা হয়েছে মানে সোরা সিফিলিস সাইকোসিস। তা সোরা নিয়ে আমরা আলোচনা করেছি। সোরা এই যে সাপ্রেসনেস অফ সিন, আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন হচ্ছে তার ইসিং অ্যান্ড ইরাপশন। সাইকোসিস হচ্ছে জটিল মনের ব্যাপার, তাই সেখানে আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন হচ্ছে অ্যাবনর্মাল গ্রোথ, টেন্ডেন্সি ফর অ্যাবনর্মাল গ্রোথ, অর্থাৎ সেখানে কিন্তু সেল টিস্যুগুলো কোনো পরিবর্তন হয়, সেখানেও কিন্তু আমাদের সেলুলার প্যাথোলজি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। আর সিভিলিসটা কি? সিভিলিসের ধর্মটা হচ্ছে তার আউটার ম্যানিফেস্টেশনটা হচ্ছে ডিস্ট্রাকটিভ, তার সমস্ত কিছু ধ্বংসাত্মক, ডিস্ট্রাকটিভ, আর সেল টিস্যুগুলো ভেঙে ভেঙে যায়। এবার ক্যান্সারটা কি? ক্যান্সারটা হচ্ছে মিক্সড মায়াজম। তা মিক্সড মায়াজমে সেখানে সোরার উপস্থিতি থাকে, সাইকোসিসের উপস্থিতি থাকে, সিফিলিসের উপস্থিতি থাকে। এই মিক্সড মায়াজম মিলে কি হয়, সেখানে এই সেলগুলোর পরিবর্তন ঘটে। এই সেল পরিবর্তন ঘটে, আমরা সেইটা জানতে গেলে আমাদের জানা দরকার কোন প্যাথোলজি, সেটা হচ্ছে সেলুলার প্যাথোলজি। তাহলে সেলুলার প্যাথোলজি থেকে আমরা কিন্তু ক্যান্সারের সংক্রমণ, ক্যান্সারের প্রদাহ বা অন্যান্য রোগ সম্বন্ধে আমরা জানতে পারবো বা নির্ণয় করতে পারবো। এবার ব্রেস্ট ক্যান্সার আছে কিনা তা নির্ণয় করতে যে বায়োপসি করা হয় তা হলো সেলুলার প্যাথোলজি। আমরা জানি মানবদেহে বিভিন্ন অর্গান আক্রান্ত হয় ক্যান্সার রোগে। তা আমরা আগে দেখেছি যে মেয়েদের যে ক্যান্সার রোগগুলো হয়, জেনিটাল পার্টে তাদের বেশি ক্যান্সার আক্রান্ত হয়। জেনিটাল পার্ট কোনগুলো, জেনিটাল অর্গান কোনগুলো, সেটা হচ্ছে প্রথম হচ্ছে তার ইউটেরাস, ওভারি, আর হচ্ছে ব্রেস্ট, অর্থাৎ রিপ্রোডাক্টিভ অর্গানগুলোর উপরে ক্যান্সার প্রভাব পড়ে মহিলাদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে কোথায় বেশি আক্রান্ত হয়? প্রোস্টেট গ্ল্যান্ড, তারপরে হচ্ছে লাংস, থ্রোট, লিভার, এই সমস্ত জায়গায়। তার মানে এই নয় যে মেল আর ফিমেল আকারে স্পেসিফিকভাবে আলাদা আলাদা করা আছে, তা নয়। সবারই সব জায়গায় হতে পারে। তো ইন জেনারেল দেখা যায় যে মহিলাদের এই সমস্ত অর্গানগুলো বেশি আক্রান্ত হয়, পুরুষের ক্ষেত্রে এগুলো বেশি আক্রান্ত হয়। অ্যাপেন্ডিক্স অপারেশনের পর ফেলে দেওয়া টিস্যু পরীক্ষা করে দেখা হয় সেটি ইনফ্লেমেড ছিল কিনা, এটাও সেলুলার প্যাথোলজির একটা অঙ্গ। তাহলে সেলুলার প্যাথোলজি কোন কোন পরীক্ষাগুলো করা হয়? সেলুলার প্যাথোলজির অন্তর্ভুক্ত পরীক্ষা হচ্ছে হিস্টোপ্যাথোলজি, টিস্যু গঠন বিশ্লেষণ করা হয়। সাইটোপ্যাথোলজি, কোষের বিশ্লেষণ, যেমন প্যাপ, স্মেয়ার ইত্যাদি। তারপরে হচ্ছে ইমিউনোহিস্টি কেমিস্ট্রি, অর্থাৎ টিস্যুতে নির্দিষ্ট প্রোটিন শনাক্ত করার জন্য আমরা সেলুলার প্যাথোলজি ব্যবহার করি। আর ডিএনএ, আরএনএ
পরীক্ষা করার জন্য, রোগ নির্ণয় করার জন্য আমরা এই সেলুলার প্যাথোলজি ব্যবহার করে থাকি। চিকিৎসকরা রোগের ধরনের নিশ্চিত করতে বা চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করতে এই পরীক্ষার উপর নির্ভর করেন। এবার হচ্ছে আমাদের যেহেতু হোমিওপ্যাথির সঙ্গে আরেকটা সাবজেক্টের মানে যুক্ত রয়েছে হোমিওপ্যাথির অঙ্গ, সেটা হচ্ছে বায়োকেমিক সিস্টেম অফ ট্রিটমেন্ট। তা বায়োকেমিক চিকিৎসার ক্ষেত্রে সেলুলার প্যাথোলজির ভূমিকাটা কি? বায়োকেমিক চিকিৎসার ক্ষেত্রে সেলুলার প্যাথোলজির ভূমিকা হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়, যেটি রোগের মূল কারণ নির্ধারণ বা সঠিক চিকিৎসা পরিকল্পনা সহায়তা করে। নিচে বাস্তবায়িতভাবে কয়েকটি ব্যাখ্যা করা হলো সেলুলার প্যাথোলজি সম্বন্ধে। আচ্ছা, এবার হচ্ছে বায়োকেমিক চিকিৎসাটা কি। আমরা এই প্যাথোলজি পড়ার আগে বায়োকেমিক চিকিৎসাটা কি আমাদের একটু বুঝতে হবে। বায়োকেমিক চিকিৎসাটা হচ্ছে একটি হোমিওপ্যাথি শাখা, যেটি শরীরে কোষে লবণের, খনিজ লবণের ঘাটতি হয় বা ভারসাম্য ব্যাহত হয়, আর সেটা অ্যানালিসিস করে আমরা মেডিসিনগুলো নির্বাচন করে থাকি। সেই অনুযায়ী লবণযুক্ত উপযুক্ত লবণ দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। সেলুলার প্যাথোলজির ভূমিকা, বায়োকেমিক চিকিৎসার কি ভূমিকা রয়েছে? প্রথম হচ্ছে রোগের মূল স্থান। রোগের মূল স্থান হচ্ছে কোষ। কোষের হচ্ছে সেলুলার প্যাথোলজি নির্দেশ করে যে সকল রোগের সূচনা কোষ পর্যায়ে হয়। বায়োকেমিক চিকিৎসা এই ধারণার উপর ভিত্তি করে কাজ করে। যেমন কোষে খনিজ উপাদানের ঘাটতি ঘটে, তখনই রোগ প্রকাশ পায়। সুনির্দিষ্ট কোষগত ঘাটতি নির্ধারণ করার জন্য আমরা যে প্যাথোলজির হেল্পটা নেব সেটা হচ্ছে সেলুলার প্যাথোলজি। রোগগ্রস্ত কোষের গঠনগত ও কার্যগত পরিবর্তন নির্ধারণ সহায়তা করে। এতে চিকিৎসক বুঝতে পারেন কোন ধরনের খনিজ লবণের অভাব হয়েছে এবং কোন বায়োকেমিক সল্ট আমাদের প্রয়োজন। আমরা এই বিষয়ে একটু উদাহরণ দিই। ধরা যাক একজন রোগীর কোষে দেহের লাল রক্তকণিকার ঘাটতি লক্ষণ পাওয়া গেছে, যা সেলুলার প্যাথোলজি দিয়ে বোঝা গেছে। এর ভিত্তিতে তাহলে আমরা কোন লবণটা দিয়ে সেটা আরোগ্য করব? সেটা হচ্ছে ফেরাম ফসফরিকাম। হ্যাঁ, ফেরাম ফসফরিকাম। তার ব্যবহারে কোষের আয়তন ভারসাম্য পুনরুদ্ধার করা যায় এবং রক্তাল্পতা, যেটা আমাদের রক্তের যে ঘাটতি, সে ঘাটতিটা নিরাময় করা যায়। আমরা আজকে মোটামুটি হোমিওপ্যাথি বা বায়োকেমির সঙ্গে প্যাথোলজি সম্পর্কযুক্ত বিষয় নিয়ে একটু আলোচনা করলাম। আমরা এরপরে আপনাদের কিছু নোটও পাঠাবো PDF করে। এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন। আর হচ্ছে আমরা আমাদের যে কোর্স সিলেবাসের মধ্যে বিভিন্ন কলেজ আর আমাদের সঙ্গে যে পার্থক্যটা রয়েছে
সেই পার্থক্যটা নিয়েও একটু আলোচনা করলাম। পার্থক্যটা হচ্ছে অন্যান্য কলেজে বায়োকেমিক একই বিষয় সবারই জানে যে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে খনিজ লবণের ঘাটতির জন্য যে অভাবের স্বভাব পূরণ করা হয় সেটাকে বলা হয় বায়োকেমিক। অর্থাৎ বায়ো কথা মানে হচ্ছে জীবন, আর কেমিক কথাটা এসছে মানে কেমিস্ট্রি কথা থেকে, অর্থাৎ রসায়ন, জীবন রসায়ন যে চিকিৎসা বিদ্যা তার নাম হচ্ছে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি। তা বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি শুধুমাত্র মেটেরিয়া মেডিকা পড়ে কিন্তু বায়োকেমিক শেখা যায় না। তা সেই জন্য অন্যান্য কলেজের সঙ্গে আমাদের পার্থক্যটা হচ্ছে যে তারা কিন্তু শুধু বায়োকেমিক মেটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করে, বায়োকেমিক মেটেরিয়া মেডিকা নিয়ে পড়াশোনা করে বা চর্চা করে। কিন্তু আমাদের বায়োকেমিক সম্বন্ধে ভালো নলেজ গ্যাদার করতে গেলে আমাদের জানতে হবে কোন কোন সেল টিস্যুগুলো আক্রান্ত হয়, তার কী কী সেল টিস্যুর উপর পরিবর্তন হয়। আমাদের বায়োকেমিকে যে 12টা লবণ, খনিজ লবণ, এই লবণের অভাবে কোন কোন সেলগুলো ড্যামেজ হচ্ছে, কোন কোন সেলগুলো মানে ইনঅ্যাক্টিভ হচ্ছে এবং কোথায় তার অবস্থান থাকে, এই অবস্থান নিয়ে আমরা কিন্তু আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে আমরা কিন্তু আলোচনা করব। তাতে করে কিন্তু আমরা বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিতে, যেটা আমরা বায়োকেমিক সিস্টেম অফ ট্রিটমেন্ট বলি, সেই বায়োকেমিক সিস্টেম অফ ট্রিটমেন্টে আমরা কিন্তু বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি পারদর্শী হয়ে উঠব। আর আমি ক্লাসটা বেশিক্ষণ করতে পারছি না, এই জন্য পাশে আরেকটা ক্লাস চলছে, সেখানেও আমাকে একটু অপারেট করতে হয়। তা আমার যেদিন ক্লাস থাকবে সেদিন কিন্তু আমি সম্পূর্ণ ক্লাস করতে পারবো না, একটু গ্যাটিস দিয়ে চলবে। আর আরেকটা খবর আপনাদের আমি জানাচ্ছি যে যেহেতু আমি আপনাদের বেশি সময় দিতে পারি না, সেই জন্য আপনাদের পূর্ণাঙ্গ সময় দেওয়ার জন্য আমি শনি আর রবিবারে একটা স্পেশাল ক্লাস করব। সেখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যৌথভাবে ক্লাসটা হবে এবং সেখানে আমরা প্র্যাকটিস লাইফে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা বেশিরভাগ আলোচনাটা করব। আচ্ছা, এবার আপনারা যদি কারো কোনো সাজেশন থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা যদি করেন, আমি সংক্ষিপ্তভাবে কিছু মানে আলোচনা করে আমি আবার ফার্স্ট ইয়ার ক্লাসে যাচ্ছি। বলুন আপনাদের কিছু সাজেশন, কিছু প্রশ্ন যদি থাকে। আপনাদের তো অনেকে পরীক্ষা দিয়েছিল, আজকে মাত্র 8জন 7জন, হলে একজন কমে গেল কে। আজকে দেখলাম মাত্র 8জন জয়েন করেছেন। তা বাকিরা কি ক্লাস করছে না নাকি? হ্যাঁ, সেলিমবাবু বলছেন? হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন সেলিমবাবু বলুন। থেমে গেলেন কেন সেলিমবাবু? আচ্ছা, আর কে কিছু জিজ্ঞেস করবেন? দেবাশিস কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলুন। কমপ্লিট হলো না তো কথাটা, আমি ভালো করে শুনতে পেলাম না। যদি কথাটা পরিষ্কার হচ্ছে না, ওদের নেটওয়ার্কের সমস্যার জন্য এটা হচ্ছে। কথাটা পরিষ্কার, হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেমের জন্য বোঝা যাচ্ছে না। তবু আরেকবার একটু হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে যেমনি যেমনি পড়া হচ্ছে না, তেমনি যদি কিছু কিছু, মানে সবসময় তো পারা যাবে না, যেটুকু পারবেন একটু দিয়ে দিবেন ওই পিডিএফ নোট, তাহলে এখন থেকেই একটু দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, সে ঠিক আছে, আমি চেষ্টা করি। আর যার জন্য এর আগে
হ্যাঁ গোটা কিছু বইও আপনাদের দিয়ে দিয়েছি। হ্যাঁ, তবে ওই পিডিএফ করে কিছু কিছু আমি ক্লাসের সাথে সাথে দিয়ে দেবো। আর ভিডিও তো পাঠাই, কালকে ভিডিওটা পাঠাতে পারিনি, আজকেও সময় পাইনি, আমি একটু এক জায়গায় গিয়েছিলাম। তা ওই কালকে সকালে গত দিনের ভিডিওটা পাঠিয়ে দেবো, আর আজকের ক্লাসের ভিডিওটা পাঠিয়ে দেবো, আর সেই সঙ্গে হচ্ছে আপনার ওই পিডিএফটা পাঠিয়ে দেবো। তাহলে আমরা আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। হ্যাঁ, ঠিক আছে স্যার, গুড নাইট। গুড নাইট।